ভাঙচুরের কাজ শুরু করলো এবং এই ভাঙচুরে এমন বেশ কিছু মুখ দেখা গেছে যেটা ভারতীয় গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে আন্তর্জাতিক বিভিন্ন গোয়েন্দা সংস্থার যারা কর্তারা রয়েছেন তারা কিন্তু মনে করছেন, তাদের আইডেন্টিফাই করছেন একদমই ইসলামিক জেহাদি সংগঠনের সদস্য হিসেবে। কারণ আমরা জানি যে তোমার কথা সূত্র ধরে একটা বিষয় জানতে চাইবো, অর্থাৎ জনমানসে ভিড়ে তারা তাদের ক্রিয়াকলাপ চালিয়ে যাচ্ছে। একদমই, কারণ 5ই আগস্টের পর থেকে আমরা দেখেছি যে একের পর এক নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্য থেকে নেতারা তারা জেল থেকে মুক্ত হচ্ছেন এবং হিজবুত তাহরিরের মতো সংগঠন তারা প্রকাশ্যে তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছে। আমরাই সেই খবর করেছিলাম এবং সেখানে আনসারুল ইসলাম বা জামাতুল মুজাহিদিন বাংলাদেশের মতো যে নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলো কার্যত খাতায় কলমে নিষিদ্ধ থাকলেও কার্যত তারা প্রকাশ্যে তাদের সংগঠনের কাজকর্ম এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সেটারই কোথাও কিন্তু একটা বহিঃপ্রকাশ বা প্রতিফলন আমরা এই 72 ঘন্টা ব্যাপী যে ভাঙচুর যে তাণ্ডব, সেই তাণ্ডবে দেখলাম। আচ্ছা, একটা বিষয় বলো সিজার, যদি এইভাবে একাধিক জঙ্গি সংগঠন সক্রিয় হয়ে ওঠে এবং আল কায়দা, আনসার ইসলাম, হিজবুত তাহরিরের মতো গোষ্ঠীর নাম সামনে আসে, তাহলে আগামী দিনে তারা যে আমাদের মতো দেশে বা আমাদের রাজ্যে নতুন করে অশান্তি পাকানোর চেষ্টা করবে না, তারও তো কোনো স্থিরতা নেই। একদমই নেই, কারণ কোথাও একটা দেখা যাচ্ছে সামগ্রিকভাবে এই যে গ্লোবাল যে টেরোরিজমের যে প্লট, সেই প্লটেরই একটা অংশ হিসেবে কিন্তু ভারতীয় গোয়েন্দারা বিষয়টা দেখছেন। কারণ একদিকে যেমন দেখা যাচ্ছে বাংলাদেশে মৌলবাদীদের উত্থান হচ্ছে এবং তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি ভারতের সীমান্তে পরপর বিভিন্ন জায়গায় গন্ডগোল দেখা যাচ্ছে, সেখান থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের আক্রমণ করা হচ্ছে। অন্যদিকে পশ্চিম প্রান্তে সম্প্রতি 3 দিন আগে পিওকেতে সেখানে একটি সম্মেলনের ছবি ভারতীয় গোয়েন্দাদের কাছে এসছে, সেখানে দেখা যাচ্ছে জেএস এবং লস্কর-ই তৈয়বার সঙ্গে সঙ্গে হামাসের একজন শীর্ষস্থানীয় নেতাও রয়েছেন। অর্থাৎ গ্লোবাল টেরোরিজমের যে প্লট এবং দুদিক থেকে পূর্ব সীমান্ত এবং পশ্চিম সীমান্ত, ভারতের 2 সীমান্ত থেকে এই যে মৌলবাদীদের উত্থান, সেটা ভারতের পক্ষে অবশ্যই কোথাও আশঙ্কার জায়গা। তুমি আমাদের সঙ্গে থাকো সিজার। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কর্তা। দীপাঞ্জন বাবু, আপনাকে স্বাগত জানাই। একটা চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে সামনে আসছে, তা হলো বঙ্গবন্ধু ধানমন্ডির বাড়িতে যে হামলা চালানো হয়েছে সেখানে একাধিক জঙ্গি সংগঠন যুক্ত রয়েছে। আল কায়দা, আনসার ইসলাম, হিজবুত তাহরিরের নাম সামনে আসছে। বিষয়টা কতটা আতঙ্কের বা বিষয়টা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আপনি হিজবুত তাহরিরের কথা বলছেন, সেটা আমরা তার জন্য খুব একটা চিন্তিত নই। কারণ এদের এই আনসারুল্লাহ বাংলা বলুন বা তাহরির বলুন, এরা সবই মূল সংগঠনগুলোর বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি বা বাংলাদেশের প্ল্যাটফর্ম। আসলে যেটা আমি বারবার বলেছি, এটা আইএসআইএস এবং আল কায়দা মিলেই করছে, সরাসরি আমাদের পাকিস্তানের আইএসআইএস ছত্রছায়ায় যা তাদের প্ল্যানটাকে এক্সিকিউট করছে। এটা তো হওয়ার ছিল, এটা তো বারবার করে প্রথম দিন থেকে বলেছি। ছাত্রদের এই বৈষম্য বিরোধী আন্দোলন বাজে কথা। আইএসআই এবার চেষ্টা করছে তৃতীয় বিশ্ব জেহাদের জন্য সারা পৃথিবীর সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে এক ছাতার নিচে নিয়ে আসার জন্য। ওদের একটা রাষ্ট্র দরকার ছিল, কারণ বাংলাদেশকে যদি হাতে আনতে পারে তার সঙ্গে সঙ্গে তারা ভারতকেও এনে দেবে। কারণ দুর্ভাগ্যজনক ভাবে বা ঘটনাচক্রে বাংলাদেশের 30, 35, 40 কোটি বাঙালি এবং আমাদের পূর্ব প্রান্তে আসাম এবং আমাদের পশ্চিমবঙ্গে একটা বড় অংশ যেরকম ভাবে ডেমোগ্রাফি চেঞ্জ করে দেওয়া হয়েছে, এটা একটা বিরাট বড় ষড়যন্ত্র, একটা মারাত্মক পরিণতি হতে পারে যদি এখনো ভারতবর্ষের সরকার এবং পশ্চিমবঙ্গের জনগণ না জাগে। পশ্চিমবঙ্গ সরকারের উপর আমার বিন্দুমাত্র ভরসা নেই, বরং আমার আশঙ্কা রয়েছে। অনেক ধন্যবাদ দীপাঞ্জন বাবু। দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কর্তা, তার সঙ্গে কথা বলছিলাম। আর কে দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, গ্রুপ ক্যাপ্টেন। আপনাকে স্বাগত জানাই। এই আল কায়দা, আনসার ইসলাম, হিজবুত তাহরিরের নাম এবার সামনে আসছে। ধানমন্ডিতে যে হামলা চালানো হয়েছে, বঙ্গবন্ধুর বাড়ি যেভাবে ভাঙচুর করা হয়েছে, সেই ঘটনার নেপথ্যে তাদের নাম সামনে আসে, তাদের সংগঠনের নাম সামনে আসে। একটা বিষয় আপনার কাছে স্পষ্ট করতে চাইবো, যারা নিজেদের দেশে এইভাবে গন্ডগোল পাকাচ্ছে, তারা যে 2 দিন বাদে এসে এই রাজ্যে তথা এই দেশে নতুন করে অশান্তি ছড়ানোর চেষ্টা করবে না, তার তো কোনো স্থিরতা নেই। একদমই কোনো স্থিরতা নেই। এবং বাংলাদেশে এই মুহূর্তে যা চলছে সেটা হচ্ছে, যারা নাকি ওই দেশটাকে স্বাধীনতা দিয়েছে, বাংলাদেশে যে দেশটাকে গড়ে তুলেছে, তাদের বিরুদ্ধে এখন সবকিছু ওরা করছে। এখন মোহাম্মদ ইউনূস তো একটা সামনে খালি ওনাকে একটা পাপেট রাখা হয়েছে, কিন্তু যে জঙ্গি সংগঠন আর যারা আল কায়দা এবং ওখানে জামাত আর ছাত্র সংগঠন, এরা সব কম্প্রোমাইজ। আর এরা
ভারত বিরোধী সব কার্যকলাপ চালাচ্ছে। এবং এই যে ওনার বাড়িতে যে ভেঙেছে, এটা কি করতে চাইছে? এটা বোকামো, এটা এক রকমের নিজের পায়ে কুড়াল মারছে। একটা নিজের দেশে যারা নাকি দেশটাকে স্বাধীনতা দিয়েছে, যারা নাকি দেশের জন্য এত কাজ করেছে, সেটা কিন্তু ওরা একটা বাড়ি ভেঙে মুছে দিতে চাইছে। তো এটা কিছু বলার নেই, এতই নিচে নেমে গেছে, অদম হয়ে গেছে একদম। তো আমাদের এটা নিয়ে আমরা কিছুই করতে পারি না, কেন কি ওদের দেশে কি হচ্ছে না হচ্ছে ওটার মধ্যে আমরা কোনো পদক্ষেপ নিতে পারি না, আর হস্তক্ষেপও করতে পারছি না। কিন্তু যা বাংলাদেশে হচ্ছে খুব দুঃখের ব্যাপার, কি যারা নাকি দেশের জন্য এত কাজ করেছে, তাদের বাড়ি, তাদের এত সুন্দর একটা স্মৃতি, সেটা ভেঙে দিল। তো একের পরে এক ওরা এই কাজ করে যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য। বঙ্গবন্ধু হাসিনার বাড়ি ধ্বংসের পর ছাড় পেল না প্রাক্তন রাষ্ট্রপতি থেকে প্রাক্তন সেনা প্রধান। এবার প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতেও ভাঙচুর চালানোর ঘটনা ঘটল। কিশোরগঞ্জে প্রাক্তন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। নোয়াখালীতে প্রাক্তন সেনা প্রধানের বাড়িতেও হামলা, হেলমেট ও মাস্ক পরে তাণ্ডব চালালো দুষ্কৃতীরা। নীরব দর্শকের ভূমিকা পালন করলো পুলিশ প্রশাসন। ইউনূস জমানায় বাংলাদেশ জুড়ে একেবারে নৈরাজ্য। কখনো বাড়ি ভাঙচুর হচ্ছে, কখনো অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, কখনো রাস্তায় মহিলাকে ফেলে মারধর করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পরেও বাংলাদেশে দিকে দিকে অব্যাহত দুর্বৃত্তরাজ। এবার ধানমন্ডিতে আওয়ামী লীগের প্রাক্তন সাংসদের বাড়িতেও চড়াও দুষ্কৃতীরা, লাগাতার হুমকি গালিগালাজ চলে। একেবারে নিধিরাম সর্দার ইউনূসের পুলিশ বাহিনী মুখ বন্ধে প্রতিবাদী শিল্পীদের ধরপাকড়, অথচ দুষ্কৃতীদের ধরতে কেন নিষ্ক্রিয় বাংলাদেশের পুলিশ? দুর্বৃত্তদের প্রকাশ্যে মদত দিচ্ছে ইউনূস প্রশাসন, এমনটাই অভিযোগ উঠছে। আপনারা দেখুন কিভাবে বিভিন্ন জায়গায় ভাঙচুর চালানোর ঘটনা ঘটছে, কিভাবে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটছে। গোটা বাংলাদেশ জুড়ে এখন নৈরাজ্য। যে ছবি পরশু রাত থেকে আমরা দেখতে শুরু করেছি, এখনো পর্যন্ত বাংলাদেশের কট্ট মৌলবাদীরা কিন্তু ক্ষান্ত হয়নি। নৈরাজ্য তারা চালিয়ে যাচ্ছে, অশান্ত পরিবেশ সৃষ্টি করে রেখেছে। অশান্তির বাতাবরণের মধ্যে তারা তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। কখনো বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা, কখনো বাড়িতে ভাঙচুর চালানোর ঘটনা, কখনো বাড়ি থেকে টেনে হিচড়ে বার করে আনার ঘটনা, কখনো মহিলাকে প্রকাশ্য দিবালোকে রাস্তায় ফেলে নির্যাতনের ঘটনা। একের পর এক ঘটনা সামনে এসেছে। কট্টর মৌলবাদীরা সংখ্যালঘুদের ওপর যেভাবে নির্যাতন চালিয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। শুধু তাই নয়, ইউনূস জমানায় বাংলাদেশ জুড়ে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ঘটনা যেমন ঘটেছে, তেমনি দিকে দিকে দুর্বৃত্তরাজ কায়েম রয়েছে। ধানমন্ডিতে আওয়ামী লীগের প্রাক্তন সাংসদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, গালিগালাজ করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে এবং পুলিশ প্রশাসন একেবারে নিধিরাম সর্দার। বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পরেও বাংলাদেশের দিকে দিকে অব্যাহত দুর্বৃত্তরাজ। ধানমন্ডিতে আওয়ামী লীগের প্রাক্তন সাংসদের বাড়িতে চড়াও দুষ্কৃতীরা, হুমকি গালিগালাজ, মুখ বন্ধে প্রতিবাদী শিল্পীদের ধরপাকড়, অথচ দুষ্কৃতীদের ধরতে কেন নিষ্ক্রিয় বাংলাদেশের পুলিশ? কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ। সুমন, একদিকে শিল্পীদের গারদে ভরে দেওয়া হচ্ছে আর অন্যদিকে দুষ্কৃতীদের নাকি ধরতে পারছে না পুলিশ, কি অদ্ভুত না? একেবারে দেখো, দুই রকম চরিত্র ইউনিশ প্রশাসনের। বেছে বেছে প্রশাসনের বিরোধিতা যারা করছেন, আওয়ামী লীগের যারা সমর্থক রয়েছেন বা যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায় রয়েছেন, তাদেরকে যেমন পুলিশ দিয়ে নির্যাতন করা হচ্ছে, তার পাশাপাশি যখন ধানমন্ডি ভাঙা হচ্ছে, যখন কারো বাড়িতে হামলা হচ্ছে, তখন কিন্তু পুলিশ নিষ্ক্রিয়, সেখানে পুলিশ যেতে পারছে না। অদ্ভুত একটা যুক্তি দেখানো হচ্ছে যে আগুন লাগানো হয়েছে ধানমন্ডিতে, সেখানে নিরাপত্তার কারণে যেতে পারেনি দমকল বাহিনী। মানে খুব
এই সমস্ত কথা বাংলাদেশে আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি। আজকে সকাল থেকেও একাধিক খবর হয়েছে, বেছে বেছে যারা বিরোধী তাদেরকে তাদের মুখ বন্ধ করে দেওয়া, তাদেরকে গারদে পোড়া এবং এই একের পর এক ঘটনা ঘটছে। ফলে প্রশাসন যেমন এক পেশে কাজ করছে, এটাই যে শুধু নয়, গোটা ৭১-এর ইতিহাসকে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য সক্রিয় ভূমিকা পালন করছে এই মুহূর্তে জামাত শিবির, তার সঙ্গে পুলিশ প্রশাসন। ধন্যবাদ সুমন। বর্তমানে বাংলাদেশে যে নৈরাজ্যের ছবি উঠে আসছে তাতে প্রশ্ন উঠছে তালিবানি পথে বাংলাদেশ। এবার ইউনূসের টার্গেট শিল্পীরাও। ধানমন্ডি থেকে গ্রেফতার বাংলাদেশের অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী মেহের আফরোজ শাওন। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত অভিযোগে গ্রেফতার করা হয়েছে সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী শাওনকে। জ্বালিয়ে দেওয়া হয় শাওনের বাড়ি। রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার অভিনেত্রী সুহানা সাবা। এই গোটা বিষয়টিকে কিভাবে দেখছেন প্রখ্যাত সাহিত্যিক সুবোধ সরকার? শোনাবো আপনাদের। এই যে কথাগুলো আমরা বলছি, ওরা প্রচার করছে যে আমরা সব নাকি মিথ্যা দেখায়, ভারতীয় মিডিয়া নাকি মিথ্যা বলে। তাই এইগুলো তো আমরা দেখছি, যা ঘটছে আপনারা তো দেখাচ্ছেন, সমস্ত টিভি চ্যানেলে বসে বসে দেখছি। তারপরেও ওরা বলে যে আমরা নাকি এত বিদ্বেষ যা বলছে না আমরা মিথ্যা বলি। এই যে শাওনকে ধরে নিয়ে গেল, শাওনের উপরের এইরকম অপমান, এরকম অত্যাচার। তিনি নিজে একজন বিখ্যাত শিল্পী, প্লাস তিনি একজন অতি বিখ্যাত এই উপমহাদেশের প্রায় বিখ্যাততম একজন লেখকের তিনি স্ত্রী। তো তাকে এরকম ভাবে অপমান করা হলো, এটা চোখে দেখা যায় না এইসব দৃশ্য। আমার মনে হয় একটা সাংঘাতিক নৈরাজ্য তৈরি হয়েছে বাংলাদেশে। এই নৈরাজ্যকে প্রশাসনিক ভাবে রুখে দেওয়ার, স্তব্ধ করে দেওয়ার বা শান্ত করার ক্ষমতা এই মুহূর্তে বাংলাদেশে নেই। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ সালিমের বনানীর বাড়িতে আগুন। নিরাপত্তাজনিত কারণে দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছতেই পারেনি। গুড়িয়ে দেওয়া হয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলামের বাড়ি ও ঢাকা পুলিশের কর্মকর্তা বিপ্লব সরকারের বাড়িতেও হামলা ও ভাঙচুরের খবর সামনে আসছে। একই সঙ্গে আপনারা পাঁচটা ছবি দেখতে পাচ্ছেন, কি নৈরাজ্য চলছে সেখানে অনুমান করতে পাচ্ছেন। পাকড়াও করা হয়েছে শাওনকে, পাকড়াও সাবা। এদিকে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের খবর। শাওনের বাবার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, লীগ নেতা সেলিমের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কট্টরপন্থী তারা দেখুন কিভাবে উদ্যত হয়ে গিয়ে বাড়ি ভাঙচুর করছে, আগুন লাগিয়ে দিচ্ছে। একেবারে চূড়ান্ত নৈরাজ্য পড়শি দেশে। ইউনূস বাহিনীর সরাসরি মদতে তালিবানি শাসনের দিকে এগোচ্ছে বাংলাদেশ। কথা বলছি কারণ গতকালই আমরা দেখেছি বঙ্গবন্ধুর বাড়িতে হামলা। ইতিহাসকে ধ্বংসস্তূপে পরিণত করার প্রতিবাদ করায় মহিলাকে টেনে হেঁচড়ে নিগ্রহ করে কট্টরপন্থীরা। দ্বিতীয় স্বাধীনতার নামে এটাই কি চেয়েছিল বাংলাদেশের কট্টরপন্থীরা? প্রশ্ন উঠতে শুরু করেছে। একটা মৌলবাদের মোড়কে তারা দেশকে নিয়ে যেতে চাইছে। তাদের স্বপ্ন আফগানিস্তান, তাদের স্বপ্ন তালিবান। তার ফলে এখন যেই কোনো বিন্দুমাত্র প্রতিবাদ করছে বা যেকেই মনে হচ্ছে এই লোকটা যদি বেঁচে থাকে বা এর স্মৃতি যদি জীবিত থাকে, তাহলে বোধহয় বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা আবার জেগে উঠবে, আবার মানুষের আন্দোলন জেগে উঠবে। তাই মুছে দাও, শেখ মুজিবকে ওরা মুছে দিতে চাইছে। ধানমন্ডির স্মৃতি বিজড়িত বাড়ি, যারা বাংলাদেশে গেছেন সবাই একবার দেখে আসতে চান সেই বাড়িটা। এখানে মিউজিয়াম রয়েছে, বঙ্গবন্ধু ছাড়াও সে দেশের স্বাধীনতা আন্দোলন অনেক কিছুই সেখানে আছে। যাই হোক, যে জাতি তার নিজের ইতিহাস, নিজের ঐতিহ্য ভুলে যায়, তার কি অবস্থা হয় আমরা জানি। যখন এই বাড়ি ভাঙা হচ্ছিল, ISIS এর ফ্ল্যাগ উঠছিল ওখানে এবং আল্লাহু আকবর এই নারা দিয়েছিল। এবং আমরা প্রত্যেকে জানি কিছুদিন আগে ডিজি ISI ওখানে ছিলেন এবং তাদের একটা প্ল্যানিং এক্সিকিউশন হচ্ছে। 52 বছর পর যে রাষ্ট্র, যে পাকিস্তান বাংলাদেশকে নির্যাতিত করে 1971-এর আগে, তারা এখন সে বন্ধু দেশ হয়ে গেল এবং পেছন থেকে যে সাপোর্ট
আইএসআই দিচ্ছে, এবং ইউনিশ সরকার আমি বলবো না চোখ বন্ধ করে আছে, তারা সেই প্যাসেজটা তৈরি করে দিচ্ছে, এই মৌলবাদীদের তৈরি করে দিচ্ছে এই বাংলাদেশে একটা যে সিরিয়ার দিকে এক পা এগিয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু ভারতবর্ষকে সচেতন থাকতে হবে। মুজিবের বাড়ি ধ্বংস করল ইউনূসের দুর্বৃত্তরা, দেশবাসীর কাছে বিচার চাইলেন শেখ হাসিনা। ইউনূস সরকারের আপত্তি উড়িয়ে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী দিল্লি থেকেই গতকাল বাংলাদেশের স্থানীয় সময় রাত 9টায় আক্রান্ত নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন মুজিব কন্যা। কান্না জড়ানো গলায় হাসিনা ঢাকায় শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি ভাঙচুরের ঘটনায় বিচার চান দেশবাসীর কাছে। বাংলাদেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আমার বাবা দেশের জন্য জীবন বিসর্জন দিয়েছেন, আমি দেশের জন্য জীবনের সব কিছু ত্যাগ করেছি। প্রিয় দেশবাসী, আপনারাই বিচার করুন কি অপরাধ করেছি আমরা। ইউনূসের আপত্তি উড়িয়ে দিল ভারত, হাসিনার বাক স্বাধীনতায় হস্তক্ষেপের প্রশ্নই নেই বুঝিয়ে দিল নয়াদিল্লি। হাসিনার মুখ বন্ধে ইউনূসের আবেদনকে পাত্তা দিল না বিদেশ মন্ত্রক। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বললেন শেখ হাসিনা। মুজিবের বাড়ি ভাঙায় বিচার চাইলেন বাংলাদেশবাসীর কাছে। বঙ্গবন্ধুর বাড়ি যেভাবে ভাঙা হয়েছে